আপনাদের মনে করিয়ে দেব 17ই জুন রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা। সেই ট্রেন দুর্ঘটনার রিপোর্ট এবার বিস্ফোরক রিপোর্ট, কারণ দুর্ঘটনার দায় চালক ও স্টেশন মাস্টারের। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা, যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা এবং ধাক্কা মালগাড়ির, সেই ঘটনায় এবার দুর্ঘটনায় বিস্ফোরক রিপোর্ট। নিয়মই জানেন না চালক ও স্টেশন মাস্টার। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবিরের থেকে আরো বিস্তারিত জানবো। আবির, রিপোর্টে ঠিক কি উল্লেখ রয়েছে আরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, অটোমেটিক যে সিগন্যাল জোন, সেখানে ট্রেন চালানোর জন্য যে ব্যবস্থা অবলম্বন করা উচিত এবং এই অটোমেটিক সিগন্যাল জোনে ট্রেন চালাতে গিয়ে যে ধরনের প্রশিক্ষণ থাকা উচিত, সেই ধরনের যে কোনো প্রশিক্ষণ ট্রেনের চালকদের এবং স্টেশন মাস্টারের কাছে ছিল না, সেটাকেই কার্যত উল্লেখ করা হয়েছে। এবং তাদের অজ্ঞতার জন্যই যে রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা এবং এতগুলো মানুষের মৃত্যু এবং রেলের ক্ষয়ক্ষতি, সেই বিষয়টাই তদন্তের ক্ষেত্রে রিপোর্টে উল্লেখ করেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। রিপোর্টের ছত্রে উল্লেখ করা যে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা দিনকে সকাল থেকে বিকল ছিল। যদিও বিকল সিগন্যালিং ব্যবস্থা থাকলেও ট্রেন পরিচালন ব্যবস্থা তো বন্ধ থাকে না। তো ট্রেন পরিচালন ব্যবস্থাকে বজায় রাখার জন্য হচ্ছে রেলের নির্দিষ্ট কিছু সিগন্যালিং ম্যানুয়াল রয়েছে। যদি পেপার সিগন্যালিং ব্যবস্থাতেই ট্রেন চালাতে হয়, তার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় বেশ কিছু পেপার সিগন্যালের নথি। এক্ষেত্রে দাঁড়িয়ে যে পেপার সিগন্যাল ফর্ম কোড আনকোড নেম TD912 দেবার কথা, সেখানে দেওয়া হয়েছিল TA912। অর্থাৎ ট্রেন প্রত্যেক কটা সিগন্যালে দাঁড়িয়ে 3 থেকে 4 বার হর্ন দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে। আর যে ফর্মটা তাদের হাতে দেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল যে সিগন্যালের সামনে তারা অত্যন্ত স্লথ গতিতে তারা এগিয়ে যায়। এবং এই যে দুটো ফর্মের দু ধরনের যে ফর্মের যে ফারাক, সেই ফারাক স্টেশন মাস্টার এবং একই সঙ্গে হচ্ছে ট্রেনের চালক, যারা ট্রেন ম্যানেজার ছিলেন, তাদেরকে বুঝিয়ে উঠতে পারা যায়নি। এমনকি এই রিপোর্টে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কাঞ্চনজঙ্ঘা যিনি ট্রেন ম্যানেজার ছিলেন, তাকে দিয়ে এই ফর্ম সই পর্যন্ত করিয়ে দেওয়া হয়নি। এছাড়া যখন দুর্ঘটনাটি ঘটে, আমরা দুর্ঘটনাস্থলের যে ছবি দেখিয়েছিলাম সেখানে উল্লেখ করেছিলাম একটা মস্ত বড় বাঁক রয়েছে, যে বাঁকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখে বোঝা সম্ভব নয়। যদি পণ্যবাহী ট্রেনের চালকের কাছে, গার্ডের কাছে যদি ওয়াকি টকি থাকতো, তাহলে ওয়াকি টকিতে তাদেরকে যোগাযোগ করে বোঝানো যেত যে তাদের কতটা দূরত্বে বা সামনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি রয়েছে। সেটিও বুঝিয়ে ওঠার কোনো সময় বা জায়গা পাওয়া যায়নি। ফলে যে সমস্ত যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ক্ষেত্রে সংযোগ এবং সমন্বয়ের অভাব এবং যে তাদের যে অজ্ঞতা, তাকেই দায়ী করে রিপোর্ট দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই প্রাথমিক রিপোর্ট রেলওয়ে বোর্ডের কাছে জমা পড়েছে। এরপর এই রিপোর্ট দেখে শাস্তি সুপারিশ করা হবে, যে কাদেরকে এই দুর্ঘটনার ক্ষেত্রে দায়ী করে এবং রেলের নিয়ম অনুযায়ী কাদেরকে বিরুদ্ধে কি ধরনের শাস্তি গ্রহণ করা হবে। বেশ, আবির। চাকরি বাতিলের স্থগিতাদেশ বহাল। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনানি পিছল। 3 সপ্তাহ পর মামলা চূড়ান্ত শুনানি। আপাতত বহাল থাকছে প্রায় 26,000 চাকরি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, চাকরি বাতিলের স্থগিতাদেশ বহাল, পিছল শুনানি। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, কেন 3 সপ্তাহ পিছল? কারণ 3 সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি। দেখো, তো হচ্ছে আজকে মামলার যখন শুনানির সময় আসে, আজকে অন্য একটি মামলা থাকার জন্য বাকি মামলাগুলিকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কিন্তু মামলা পিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি যেটা মনে করেন, যেহেতু SSC দুর্নীতির এই যে মামলা, এই মামলার অনেকগুলো প্রেক্ষিত রয়েছে, অনেকে এর অংশীদার রয়েছে। তাতে যেরকম সরকার অংশীদার রয়েছে, তাতে SSC অংশীদার রয়েছে, তাতে চাকরি হারাও যেরকম অংশীদার রয়েছে, তেমনই যারা চাকরি পাননি, যারা বঞ্চিত হয়েছেন চাকরি প্রার্থীরা, তারাও রয়েছেন। তাহলে এদের প্রত্যেকের একটা করে অংশ ভাগ করে দেওয়া হয়েছে এবং এদের প্রত্যেকের কথা যাতে সুপ্রিম কোর্ট শুনতে পারে, তার জন্য প্রাইমারিলি বেশ কিছু ডিভিশন করে দেওয়া হয়েছে। মূলত 5টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যারা এই মামলার ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডাররা রয়েছে। এই 5 যে স্টেক হোল্ডাররা রয়েছেন, তাদেরকে আগামী 2 সপ্তাহের মধ্যে এই যে তাদের সংশ্লিষ্ট SLP অথবা যে রিট পিটিশন তারা ফাইল করেছেন, তার পরিপ্রেক্ষিতে তারা নিজেদের বক্তব্য, যদি তাদের কিছু জানানোর প্রয়োজন হয়, সুপ্রিম কোর্টকে তারা জানাতে চান, সেটা তারা জানাবেন। এই কারণে একজন নোডাল অফিসার, প্রত্যেকটি 4 জন নোডাল অফিসার, যারা অ্যাডভোকেট নোডাল অফিসার হিসেবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই নোডাল অফিসাররা এই সমস্ত এফিডেভিটকে এক জায়গায় কনসলিডেট করবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে ডেট ফ্রেম রয়েছে, অর্থাৎ এই
যে মামলা, যেটি অনেক দিন ধরে চলেছে, সুপ্রিম কোর্টের এসএসসি মামলা এসে পৌঁছানোর আগেও যে এসএসসি দুর্নীতি, তার যে টাইমলাইন এবং যে ডেডলাইন, সেই সমস্ত বিষয়কেও তারা এক জায়গায় করবেন, যাতে সুপ্রিম কোর্টের পক্ষে বোঝার সুবিধা হয় যে কবে থেকে সমস্যা শুরু হলো, তার পরিপ্রেক্ষিতে কবে নোটিফিকেশন হলো এবং তার প্রসিডেন্স শেষ। এই গোটা বিষয়গুলোকে আগামী 2 সপ্তাহের মধ্যে কনসলিডেট করা হবে এবং তারপর 3 সপ্তাহের মাথায় গিয়ে মঙ্গলবার অর্থাৎ 6 আগস্ট এই মামলায় শুনানি হবে। সুপ্রিম কোর্ট তখন সমস্ত যারা স্টেক হোল্ডার যা রয়েছেন তাদের যে বক্তব্য রয়েছে সবটা শুনে তারপর এই প্রেক্ষিতে তাদের যা সিদ্ধান্ত সেটা জানাবেন। তনুশ্রী। বেশ মৈত্রী। আদালত আজকে গাইডলাইন ঠিক করে দিয়েছেন যে আগামী দিনে কিভাবে শুনানি হবে। আদালত কয়েকটি হেড ভেঙে দিয়েছেন, যেমন ধরুন মূল অ্যানসারিং রেসপন্ডেন্ট এসএসসি, বোর্ড, সিবিআই, রিট পিটিশনার, যারা এগ্রি পার্টি, তারা প্রত্যেকেই তাদের কাউন্সিলরা তার বক্তব্য রাখবেন। 4 জন যারা অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টে একসঙ্গে বসে মডালিটিস গুলো ঠিক করতে বলেছেন এবং কম্পাইলেশন তৈরি করতে বলেছেন এবং একটা লিস্ট অফ ডেট তৈরি করতে বলেছেন এবং আমাদেরকে বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে যদি আমাদের যেগুলো এসএলপি ফাইল হয়েছে তার বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে সেগুলো আমরা দেব এবং মামলাটি 3য়তম সপ্তাহে টুইসডেতে আসবে, অর্থাৎ আগামী 6 আগস্ট মামলাটি শুনানির জন্য আসবে। আমরা তো প্রথম থেকেই আশাবাদী, আমরা নিরাশা দেখছি না, কারণ আমরা 17 রকম এলিগেশনের মধ্যে আমরা পড়ি না, আমাদের বিরুদ্ধে কোনো কিচ্ছু অভিযোগ নেই। যখন ফর্ম ফিল আপ হয়েছে ফর্ম ফিল আপ করেছি, যখন যেভাবে পরীক্ষা দিতে বলা হয়েছে সেভাবে পরীক্ষা দিয়েছি। আমি পরীক্ষা দিয়ে কি আমি আমার খাতাটা কি গুছিয়ে রাখতে যাব? আমরা চাই আমাদের মান সম্মান আবার সগৌরবে ফিরে যেতে পাই, সেটার জন্য আমাদের লড়াই। আমরা চাই যে পুরোপুরি এসএসসি আমাদের লিস্ট আলাদা করে দেওয়া হোক, আমাদের বিরুদ্ধে এলিগেশন সম্পূর্ণভাবে তুলে দেয়, এটা আমাদের মেনলি আমাদের চাওনা। অন্যদিকে 2016 প্যানেল তলব হাইকোর্টের 42,000 চাকরি প্রাপ্তদের তালিকা তলব বিচারপতি। 2016 প্রাথমিকের প্যানেল তলব হাইকোর্টের। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা, রয়েছে আমার সঙ্গে। অর্ণব। বিচারপতি অমিতা সিনহা আজ 42,000 প্রাথমিক শিক্ষক 2016 নিয়োগ প্রক্রিয়া যে নিযুক্ত হয়েছিল তার যে প্যানেল, সেই প্যানেল তলব করেছেন, পেশ করতে নির্দেশ দিয়েছেন প্রাথমিক কোর্টে এবং কিছু জুলাইয়ের মধ্যে তা পেশ করতে বলা হয়েছে ওই মামলা পরবর্তী শুনানি। এক্ষেত্রে 2014 ফেজ থেকে প্রথম যে নিয়োগ প্রক্রিয়া হয় তা 2016 সালে এবং সেখানে 42,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয় এবং এই 42,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত করার পর এক্ষেত্রে নির্দিষ্ট আইন ছিল বা রুল ছিল ওই নিয়োগ প্রক্রিয়ার, যে মোট যত শূন্য পদ তার 5% অতিরিক্ত প্যানেল প্রস্তুত করতে হবে। 5% অতিরিক্ত প্যানেল প্রস্তুত করা হয়নি। এই প্যানেল যদি সঠিকভাবে প্রস্তুত হতো অনেকেই সুযোগ সেখানে পেতেন। এরকমই সুযোগ না পাওয়ার কারণে স্বপ্না প্রেস সহ একাধিকজন মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ আদালতে জানায় যে 2016 নিয়োগ প্রক্রিয়া যে প্যানেল প্রকাশিত হয়েছে তার মেয়াদ ফুরিয়ে গেছে, অর্থাৎ সেটা প্যানেল এক্সপায়ারি হয়ে গিয়েছে 2017 সালে। কাজে সেই প্যানেল সংক্রান্ত মামলা আদালতের কর্তব্যযোগ্য হতে পারে না। যদি বিচারপতি অমিতা সিনহা জানিয়েছেন প্যানেল এক্সপায়ারি হতে পারে, কিন্তু প্যানেলে কাদের নাম রয়েছে, কারা কারা সেই প্যানেলে জায়গা পেয়েছেন, এই 42,000 জন কারা, সেটা তো থাকবে, সেই তালিকাতে থাকবে। সেই তালিকাটাই পেশ করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ 30 মুখে, এবং সেটা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত আদালত জানাবে। বেশ অর্ণব।